আজ আমি আমার স্ত্রীর ছোট বোনকে বিয়ে করে ঘরে আনলাম। জানি না সে কি ভাবছে, সত্যিই জানি না। যদি জানতে পারতাম তাহলে কথাগুলো বলে দিতাম মন খুলে। আমাদের বিয়ের তৃতীয় অ্যানিভার্সারিতে ওর জন্য ডায়মন্ডের কানের দুল কিনে বাসায় পাঠিয়ে দিলাম, সাথে একগুচ্ছ ফুল। একদম ভুলেই গিয়েছিলাম। ছোট বোনটার মেসেজ পেয়ে খেয়াল হলো। অফিসে ভীষণ কাজ থাকায় সন্ধ্যায় বাসায় ফিরতে গিয়েও ফিরতে পারেনি। অনেক রাত করে ফিরে দেখি নতুন শাড়ি পরা অবস্থায় হালকা সাজে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। অফিস থেকে বিদেশি ক্লায়েন্টের সাথে ডিনার করেছি, তাই ওকে বললাম খেয়ে ঘুমিয়ে পড়তে। কিছু না বলে এসে চুপচাপ শুয়ে পড়ল। তখনও আমি ল্যাপটপে কাজ করছিলাম। কোনো কথা আর হয়নি। বিয়েটা পারিবারিকভাবে হলেও বিয়ে ঠিক হওয়ার পর আমরা একে অপরকে জানতে অনেকটা সময় পাই, কিন্তু আমি আমার বিজনেস এস্টাবলিশ করাতে একটু বেশি সময় নিই। বিয়ের পর সব সময় বলতো ভালো লাগে না বাসায় একা একা। আমি বলতাম মা আছেন তো। তখন বুঝতাম না ও কি বলছে। তাই এক সময় চিত্রা, মানে আমার স্ত্রী, আমাকে আর কিছু না বলে মাকে নিয়ে বাইরে বেড়াতে যায়। এতে মা অনেক খুশি হয়, তাই আমি অতটা মাথা ঘামাইনি। চিত্রা হঠাৎ রাতে বলে উঠল, ছাদে যাবে? চাঁদ দেখবে ছাদে যাবে, চাঁদ দেখবে ভরা পূর্ণিমা। আমি সারাদিনের কাজের শেষে এতটাই ক্লান্ত যে তার কোনো কথার জবাব দিতাম না। সে চুপ হয়ে যেত। সকাল থেকে রাত অবধি কাজ, আর মাঝখানে টুকটাক কথাবার্তা, রাতে বাসায় ফিরে দেখা। সেদিন কোনো একটা ফাইল মিসিংয়ের কারণে আমার অনেক বড় একটা লস হয়। এটা নিয়ে এক প্রকার টেনশন নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে রুমে যেতেই পিছন থেকে চিত্রা আমাকে জড়িয়ে ধরলো। আমি খানিকটা বিরক্তি নিয়ে কিছুটা বকাবকি করলাম। কি কারণে জানি ওই দিন ও খুব সাজুগুজু করেছিল। আমার চিন্তায় এসবে খেয়াল করেও করলাম না। অবশেষে কিছুদিন পর জানতে পারলাম আমার সন্তান আসছে পৃথিবীতে, তাও মায়ের কাছ থেকে। চিত্রার সাথে যেতেই চিত্রা কোনো কথা না বলে আশেপাশের কাপড় গুছিয়ে রাখছিল। কি কারণে জানি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। চিত্রা অনেকটা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল, তাই তাকে ডাক্তার দেখিয়ে যাবতীয় মেডিসিন কেয়ারটেকার রেখে দিলাম। সেদিন একটা কথা বলেছিল, আমার এত কিছু লাগবে না, একটু সময় দাও তুমি। আমি ওকে বাসায় পৌঁছে দিয়ে আবার অফিসে যাই। নতুন একজনের আগমনে তার জন্য তো ব্যবস্থা করতে হবে। সেই অনাগত সন্তানের জন্য ব্যাংক অ্যাকাউন্ট আলাদা, ফান্ডে ওর নামে আলাদা বিজনেস শুরু করি। কোনো কিছুর কমতি যেন না হয় আমার সন্তানের, আমি সেই চিন্তায় ব্যস্ত। এদিকে চিত্রাকে আর আগের মতো পেতাম না। অনেকটা চুপচাপ হয়ে গেছে, শান্ত। কিছু জানতে চাইলে উত্তর দিয়েই চলে যায়। মেয়েদের এমন মন মানসিকতা, এরকম হয় হুট করে। তাই আমি জোর করি না কথা বলতে। এই সময় ও ওর মতোই ভালো থাকুক। হঠাৎ রাতে ঘুম থেকে জাগিয়ে বলল, আইসক্রিম খাবে এই ঠান্ডার সময়। আমি ধমক দিয়ে বললাম, কিসের পাগলামি করো? এত ঠান্ডায় আইসক্রিম খেলে তো বাচ্চার ক্ষতি হবে। এ কথা বলতেই সে চুপ হয়ে যায়। এরপর থেকে সে একদম চুপ হয়ে যায়। কোনো আবদার নেই, কোনো অভিযোগ নেই। যতই ডেলিভারির দিন ঘনিয়ে আসছিল, তার চেহারায় ভয়ের ছাপ দেখা দিচ্ছিল। একদিন হঠাৎ করে আমার হাত ধরে বলে, একটু সময় করে থেকো আমার ওই সময়টাতে। আর সময় চাইবো না তোমার কাছে, একটু সময় বের করো আমার জন্য। ওই দিনের কথাটা শুনে কোথায় যেন একটা ব্যথা লাগলো। শুধু বললাম, আচ্ছা থাকবো। ওর জন্য সব কিছু বাসায় ব্যবস্থা করা, নার্স সহ ফার্স্ট এডের যাবতীয় সব রেডি রেখেছিলাম। আমি ব্যবসার কাছে চিটাগাং গেলাম, আর সেদিনই ওর লিভার পেন শুরু হলো। আমি ওইখানে থাকা অবস্থায় ডাক্তারের কাছে সব ঠিক করলাম, কিন্তু চিত্রা কিছুতেই বাসা থেকে যাবে না, আমি না আসা অবধি। এরকম জেদ করেছিল। আমি রওনা দিলাম। চিত্রা আমার জন্য অপেক্ষা করছে। রাস্তা যেন শেষই হচ্ছিল না। কি জন্য জানি চিত্রা চুপ হয়ে যাওয়া মুখখানা বারবার আমাকে আঘাত করছিল। যেন মনে হচ্ছিল চিত্রা আমার কাছ থেকে আরো দূরে সরে যাচ্ছে। আমি আটকে রাখতে পারছি না।
কোনো রকমে পৌঁছে দৌড়ে চিত্রার কাছে গেলাম। আমার মেয়ে হয়েছে। চিত্রার কাছে যেতেই চিত্রা চোখ বন্ধ করে ফেলল। চোখের কোণ দিয়ে পানি পড়ছিল। আমার দিকে তাকিয়ে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বারবার শুধু কানের মাঝে ভেসে আসছিল, আমার ওই সময়টাতে তুমি আমার পাশে থেকো, একটু সময় করে এসো আমার কাছে, হয়তো আর এভাবে সময় চাইবো না তোমার কাছে। এই কথাগুলো যেন আমার বুক ভেদ করে কোথায় গিয়ে লাগছিল। একটু সময়ই তো চেয়েছিল আমার চিত্রা। অভিমান জমা করে রাখতে রাখতে আমায় দেখে চোখের শেষ অশ্রুবিন্দু দিয়ে তার না বলা হাজার অভিযোগের আজ পরিসমাপ্তি ঘটল। বড্ড অভিমানী মেয়েটা। আমি সেই সময়টুকুও এই মানুষটাকে দিতে পারিনি। হাজার না বলা কথা, আমার ব্যস্ততা তাকে একদম শান্ত করে দিয়েছে। একটু একটু করে সে সরে গেছে আমার কাছ থেকে, অথচ আমি তা টেরই পাইনি। আজ ওর ডায়েরি হাতে দাঁড়িয়ে আছি, এক রাশ অভিমান আর অভিযোগগুলো লেখা। আইসক্রিম খেতে চেয়েছিল, আমি বাচ্চার জন্য খেতে দিইনি। সে বলেছে, একজন মা কি তার সন্তানের ক্ষতি চায়? তুমি বড্ড স্বার্থপর হয়ে গেছো। সন্তান দেখলে আমার কথা ভাবলে না, আমার ইচ্ছেটাকে এতটুকু মূল্যায়ন করলে না তুমি। একদিন সত্যি সত্যি অনেক দূরে চলে যাব, অনেক দূরে, যেখানে তোমার কাছে আর কোনো দিন সময় চাইবো না। আমি তো এত সম্পত্তি, গাড়ি, ডায়মন্ড চাইনি, একটু সময় তুমি আমাকে দিলে না সেটাও। আমার যে এই তুমি নামক সময়ের বড্ড অভাব আমার জীবনে, বুঝলে না তুমি, একটুও বুঝলে না। আর কিচ্ছু চাইবো না তোমার কাছে, কিচ্ছু না। যেমন চাও তেমন হবে। খুব অসহায় লাগছে নিজেকে। আজ তার শূন্যতায় আমি সময় পার করছি, কিন্তু যখন ছিল তাকে সময় দিইনি। চলে যাওয়ার পর বুঝছি কি ছিলে আমার কাছে তুমি। বাকি সব কিছুই এখন ফিকে। একটু সময় চাওয়ায় হারিয়ে যায় প্রিয় মানুষগুলো। খুব কষ্ট হচ্ছিল। সব কিছু তো ওদের জন্যই করেছিলাম। তাহলে 1 সপ্তাহ আগে ওর বোনকে বিয়ে করি, মেয়েটা যাতে মায়ের অভাব বুঝতে না পারে সেজন্য। হঠাৎ মোবাইলে মেসেজ আসলো, তাড়াতাড়ি ফিরে এসো, তুহি অপেক্ষা করছে। সব কাজ ছেড়ে চলে গেলাম, কারণ আমি বুঝে গেছি কোথায় কি দিতে হয়। আজ রাতে বড্ড ইচ্ছে হয় চাঁদ দেখতে। মনে পড়ে চিত্রাকে। একা একা ছাদে দাঁড়িয়ে আছি, হঠাৎ কাঁধে হাতের স্পর্শ পেলাম। তাকিয়ে দেখি চিত্রা, না না, রিকিয়া, আমার দ্বিতীয় স্ত্রী। চাঁদের আলোয় ওকে একদম চিত্রার মতন দেখাচ্ছে। একা একা চাঁদ দেখা হচ্ছে, আমাকে ডাকলেও তো পারতেন, একসাথে দেখতাম। সত্যি, প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না, কিন্তু চিত্রা চিত্রার মতোই রয়ে যায় মনে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।